नमस्कार बंधुरा तारपर बोलो सबाइके केमन आछो। और आमी तो भालोई आछि। देखो सेजे गुजे रेडी हये बेरोচ্ছি और एखन बाजे 11:30टार मतो। आसले आजके आमादेर एखाने मेला। ए देखो एदिक दिएও जाওয়া যায় मेला, एदिकटा फाँका पड़े और एदिक दिएও जाওয়া যায়। तो एदिक दिए जेतेই आमादेर क्लाबटा पड़े, तो आमी ओई पाश दिएই যাচ্ছি। तो आजके आमादेर एखाने दंड महोत्सव मेला, जाके चलती कथाय बोले पानिहाटी चिड़ेर मेला। और गंगाधारे जे आमादेर जेटीघाट आछे सेखाने अटो स्टैंड थाके, तो सेखाने जेहेतु आजके मेलार परिस्थिति, तो सेई कारणे आजके आमादेर क्लाबेर सामनेई अटो स्टैंड करेছে। এই দিকটা দিয়েও যাচ্ছে অটোটা, সোজা চলে যাচ্ছে বিটি রোডে। আর এই উল্টো দিকে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে আমি যাচ্ছি এখন মেলাতলায়। আর ওই মোড়ে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে একটা ক্যাম্প করেছে, সেখানে জল বাতাসা জিলিপি এই সমস্ত দেওয়া হচ্ছে। কিন্তু প্রচণ্ড রোদ, আমি ওই জন্য ছাতাটা একটু খুলেই নিলাম। তবে জানি না যা প্রচণ্ড ভিড় কতক্ষণ ছাতা মানে এরকম ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারবো। এই যে এখানে সবাই আমাদের এখানকার মিউনিসিপ্যালিটি থেকে সব বসেছে লোকজন, মানে জল তারপর হচ্ছে বাতাসে এই সমস্ত দেওয়ার জন্য। আর ওই যে ওই দিকের রাস্তাটা দেখছো, ওই দিক দিয়ে একদল পুলিশ আর মিলিটারি আসছে, ওটা সোদপুরের দিকে চলে যাচ্ছে। আর এই দিকে যে রাস্তাটা আমার বাঁ হাতে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গঙ্গার ধারে। এখানে দেখো কোনো ঠাকুরের দল এসেছে, এসে কীর্তন করছে। রাস্তা এখানটা বাঁশ দেওয়া আছে, একটু সাইড দিয়ে গেলাম। আজকে সব এখানকার দোকানপাট বন্ধ। ছোট্টবেলা থেকে দেখে আসছি এই মেলা, যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি এপাড়া ওপাড়া, তো জীবনের অনেকগুলো বছর মানে যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই মেলা দেখে আসছি। তো ওখানে যে পাঁচটা পেরোলাম না, তার আগে লাইনে দাঁড়িয়েছিলাম, মানে কিছুটা মানে যাচ্ছে লোকজন আর আটকে দিচ্ছে আর কি। যেমন দুর্গাপূজার সময় প্যান্ডেলে কিছুটা লোকজন যায়, কিছুটা আবার আটকে দেয়, সেরকম যে আবার এখানে এসে দাঁড়িয়ে পড়লাম। তা আমি এখানে লাইনে না একজনকে জিজ্ঞাসা করলাম যে দিদি আপনি কোথা থেকে এসেছেন। আমাকে কোথায় যেন বললো, রায়চক না কোন একটা জায়গা বললো গতকাল রাত নাকি কিরকম একটা জায়গার নাম বললো, এই মুহূর্তে মনে পড়ছে না। গতকাল রাত 9টায় উনি ট্রেনে চেপেছেন, দিয়ে আজকে এখন আমার সাথে লাইনে দাঁড়িয়ে উনি চলেছে। আর এই দেখো এখানে প্রচুর পুলিশ মিলিটারি সব যাচ্ছে। চলে এসেছি গঙ্গাধারের কাছাকাছি। এখানে আমি চলে যাচ্ছি, আমার পিছন দিকে একটা বড় কালী মন্দির আছে। এই রাস্তাটা সোজা গিয়ে পড়ছে গঙ্গার ধারে। তবে আজকে ওই গঙ্গার ধারে এখান দিয়ে সোজা যাওয়া যাবে না, ওই জায়গাটা কাপড় দিয়ে আটকে দিয়েছে। তার আগে একটা মাঠ আছে, বিশাল বড় মাঠ, ওই মাঠের ভেতর দিয়ে বেঁকে তারপর গঙ্গাধারে যেতে হবে। গত বছরে এই ব্যবস্থা করেছে, এবছরে দেখছি এই ব্যবস্থা করেছে। আর আজকে জানো তো শুধু পুজো মানে এই পুজোর ব্যাপারটাই চলছে আজকে। কিন্তু কোনো খাবারের দোকান, নাগরদোলা বা জিনিসপত্র কেনাকাটির দোকান বসেনি। এই দেখো আমি ঢুকে গেলাম মাঠে, কারণ ওই দিকের কাপড় দিয়ে পুরো আটকে দিয়েছে, ওদিকে যাওয়া যাচ্ছে না সোজাসুজি গঙ্গাধারে। আর এই মাঠটা বিশাল বড় মাঠ, এটা জানো এই মাঠটা পুরো দেখো ক্যাম্প করেছে। আর এখানে সবাই বাইরে থেকে কত লোকজন এসেছে, তারা সব এখানে এসে কীর্তন করছে। তো এখানে এই মুহূর্তে কীর্তন চলছে, এটা শুনে আমি বেশ দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম এদের কীর্তন, ভালো লাগছিল বেশ। কত মানুষ এই আজকের দিনে এখানে এসে কীর্তন করে, ভালো লাগে বেশ, মানে পুরো পরিবেশটাই যেন একটা আলাদা রকমের। আর এই ক্যাম্পের মাঝখানে বসে আছেন আমাদের এখানকার পৌরপিতা যিনি আর কি। তো এ দেখো এদিকেও গ্লুকন-ডি দেওয়া হচ্ছে, মানে সব জায়গায়, শুধু এই জায়গাটা না, কত লোক দেখো। এই মাঠটা আজকে ক্যাম্প করে দিয়েছে। তো আগামীকাল থেকে আমাদের তো এই মেলা চলবে এখন এক সপ্তাহ, তবে পুজোটা প্রথম দিনই হয়। কালকে এইখানে দেখবো, এখানে বসে যাবে হচ্ছে তোমার নাগরদোলা, যত রকম খাবারের দোকান, কাচের চুড়ির দোকান, খেলনা, তারপর কত কি দোকানপত্র বসে যাবে। কালকে থেকে এই জায়গাটা হচ্ছে মানে যে এই ক্যাম্পটা উঠে যাবে, এটা শুধু আজকের জন্যই হয়েছে।
2 বছর আগে আমাদের এখানে এমন একটা বিচ্ছিরি অবস্থা হয়েছিল, কত লোকজন মানে অসুস্থ হয়ে পড়েছিল, অনেকে মারা গেছিল। তো সেই কারণে ওই দেখো দূরে গঙ্গা দেখা যাচ্ছে। এই যে এই মাঠের ভেতর দিয়ে ঘুরে তারপরে গঙ্গা যাওয়ার রাস্তাটা করেছে। এখানে দেখো লাইন, এই লাইনটা সোজা চলে যাচ্ছে মন্দিরে যেখানে পুজো হচ্ছে। তো সেই 2 বছর আগে যে দুর্ঘটনা ঘটেছিল, তারপরে গত বছর আর এবছরই দেখছি যে মানে পুজোর দিনে শুধুই পুজো হয়। তার আগে পর্যন্ত কিন্তু এরকম ছিল না। আমরা মেলার আগের দিন এসেও অনেকে জিলিপি কিনে নিয়ে গেছি, চপ কিনে নিয়ে গেছি, তারপর নাগরদোলা বসে যেত এই মাঠটাতে। বাট গত বছর থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু প্রচণ্ড ভিড়। এই যে মন্দিরটা আজকে দেখাই যাচ্ছে না এখানে, আর এখানে দাঁড়াতে দিচ্ছে না জানো তো। আমি এখানে গঙ্গার ধারটা দেখাতে পারলাম না, কারণ ওখানে লাইন রয়েছে, তো লাইনে বাঁশ টাঙানো রয়েছে, ওইদিকে যেতে দিচ্ছে না। চলো এই ঘাটে ঢুকি। এই দেখো ঘাটে ঢুকতেই হচ্ছে এখানে কি সুন্দর দুটো মূর্তি। এই আমি ছোট থেকে দেখে আসছি এই মূর্তিটা, এরকম মূর্তি প্রত্যেক বছরই থাকে। আর এই ঘরটা হচ্ছে মন্দির যেটাকে বলে, এইখানে পুজো হচ্ছে। আর এই ঘাটটার মধ্যেই মহাপ্রভু এসেছিলেন। এখানে একটা তোমার বটগাছ আছে, যে বটগাছটা তাঁর আমলে ছিল। তো সেই বটগাছটা তো এখন জীর্ণ প্রাচীন হয়ে গেছে, তবু তাকে এখনও মানে আশেপাশের গাছ দিয়ে ধরে রাখা হয়েছে। চলো দেখাচ্ছি সেটা। এ দেখো এইখানটা পুরো কীর্তন বসেছে, তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কীর্তন শুনলাম। ভালো লাগছে না, পরিবেশটা পুরো আলাদা হয়ে গেছে। তোমরা আমার পয়লা বৈশাখের ব্লগ বোধহয় দেখেছো, যারা দেখেছো আমি তখন এই ঘাটটা দেখিয়েছিলাম। পয়লা বৈশাখের দিন আমার মেয়েদের অনুষ্ঠান, কিন্তু মানে নাচের স্কুলের অনুষ্ঠান হয়েছিল এখানে। হ্যাঁ, তখন তো ফাঁকা ছিল। তো এই ঘাটটাকে বলা হয় মহোৎসবতলা ঘাট, বা অনেকে নিত্যানন্দ ঘাটও বলে। আর তবে প্রচলিত হচ্ছে মহোৎসবতলা ঘাট। এই দেখো ঘাটটার ওখানে কীর্তন হচ্ছে, আমি পাশ দিয়ে চলে গেলাম। এখানে একটা তুলসী মঞ্চ আছে। এই দেখো গঙ্গা, ওদিক থেকে তো নামতে দেওয়া হচ্ছে না। ওই দিকের পাশের ঘাটটাই হচ্ছে আমাদের আসল ঘাট, যেখানে আমরা সবসময় আসি, গঙ্গা জল নিই, বা শিবরাত্রির বিসর্জন হয় ওই ষষ্ঠীতে স্নান এখানে প্রসাদ দিচ্ছে। তো আমিও একটু হাত বাড়িয়েছি, দেখো একটু প্রসাদ নিই, একটু প্রসাদ নিয়ে একটু প্রসাদ খাই। চলো খেয়ে নিই প্রসাদটা। এখানেই ভদ্রমহিলা বসে বসে গীতা পাঠ করছিলেন। ভগবানকে মানুষ কতটা ভালোবাসলে তারা এই এত কষ্ট সহ্য করে এখানে আসে, তাই না বলো? এই যে আমাদের যে গঙ্গার ঘাট যেটা বলি, এই হচ্ছে গঙ্গার ঘাট। এখানে অনেকে স্নান টান করছে আজকে, আর গঙ্গায় পুরো ভাটা দেখো এখন। চলো, এখানে মাঝখানে বটগাছটা আছে, তো তার চারপাশ দিয়েই আমি ঘুরছি। কত লোক দেখেছো, সবাই এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করছে। এই যে বটগাছটাকে এই যে লোহার বেড়া দিয়ে ঘিরে রেখেছে, এটা হচ্ছে পিছনের একটা গাছ। আর সামনে যে বটগাছ আছে দেখাচ্ছি তোমাদের, চলো। তো এটা হচ্ছে আমাদের এখানে জল প্রকল্প বলে। এদিকে ছবিটা কি সুন্দর লাগছে দেখো। এই যে দণ্ড দিয়েছিলেন না রঘুনাথ দাসকে, এর গল্পটাও বলছি তোমাদের দ্বারা। তো সে তারই ছবি। এই দেখো, এই হচ্ছে সেই গাছ যার তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু বসেছিলেন। এখানেও একটু প্রসাদ নিচ্ছি। ওই প্রসাদটা দিয়েছিল, তো ওটা একটুখানি দিয়েছিল, আমি তখন খেয়ে নিয়েছি। তা ভাবলাম বাড়িতে তন্নির বাবা তো নেই, অফিসে গেছে, তো ঠাকুমা আর তন্নির জন্য একটু প্রসাদ নিয়ে যাই। তো ওখান থেকে একটু প্রসাদ নিয়ে ব্যাগে নিয়ে নিলাম। কি ভালো লাগছে বলো পরিবেশটা। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, চিনতে পারছো, পয়লা বৈশাখের দিন এই জায়গাটাতেই মেয়েদের নাচের অনুষ্ঠানটা হয়েছিল। আজকে এখানে কোনো জায়গা থেকে এসেছে হয়তো কোনো দল, এখানে পুজো হচ্ছে। এখানে বোধহয় চিড়ে মাখার ব্যবস্থা করছে। এখানে একটা কি সুন্দর মূর্তি রেখেছে, দেখো কি মিষ্টি লাগছে দেখতে। এখানে আবার রথে জগন্নাথ, প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই আছেন। চলো এইদিকে বেরোচ্ছি। এর দুটো গেট আছে, সামনের গেট দিয়ে ঢুকলাম, এই গেট দিয়ে বেরিয়ে যাই।
দাঁড়াও, মোবাইলটা আপাতত বন্ধ করি, কারণ এখানে পুলিশে তাড়াহুড়ো দিচ্ছে বেরোবার জন্য। এই দেখো এই জায়গাটা কি ভিড়, কীর্তন বসেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই একটা ছবি, ওইখানটাতেই বসেছিলেন মহাপ্রভু। কত বিখ্যাত পানিহাটির এই পুণ্যভূমি। নিজেকে খুব গর্ব লাগে যে এমন একটা মানে জায়গায় আমি জন্মেছি বলে। এবং শুধু জন্মেছি বলেও না, এখানেই টিকে থাকতে পারছি সারা জীবন। কত পুণ্যার্থী বহুদূর থেকে এখানে আসেন তারা একটু এই জায়গার ছোঁয়া পাওয়ার জন্য। আর আমি বলতে বলতে আমার চোখে জল এসে গেল। তো আমি এখানেই জন্মেছি, আমি প্রতিনিয়ত এই ভূমির মানে এই জায়গার ছোঁয়া পাই। তো নিজের জন্য নিজেকেই গর্ব লাগে। আচ্ছা, তো আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমি আমার পিছন দিকের রাস্তাটা দিয়ে আমি এলাম, মানে গঙ্গাধারের ওদিক দিয়ে আমি এলাম। এসে দণ্ড মহোৎসবতলা ঘাট বেরিয়ে তারপরে এগুলোও এক একটা ঘাট, জানো তো। এখানে বোধহয় শ্রীগুরু থেকে একটা ক্যাম্প করেছে। খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে নিলাম। চল এই ভেতরটা ঢুকি। হ্যাঁ, এখানে হ্যাঁ শ্রীগুরুর ছবি তো দেখছিলাম। হ্যাঁ তো হ্যাঁ, সেখান থেকে একটা ক্যাম্প করেছে। এটাও একটা ঘাট। আমাদের এই গঙ্গাধারে পরপর পরপর অনেক ঘাট আছে, কিন্তু মেন আমাদের যে ঘাট, যেটা আমরা মানে দুর্গা ঠাকুর বিসর্জন হয় বা আমরা যেটা ইউজ করি, সেটা হচ্ছে ওই যে দেখালাম যেখানটা, যে মহোৎসবতলার আগের ঘাটটা। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা না খুব মানে মোটামুটি এখানে বিখ্যাত বাড়ি, কারণ এই বাড়িতে না শ্রী রামকৃষ্ণ ঠাকুর এসেছিলেন। এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতে ওনার মূর্তি আছে। এখানে দেখো উনি কিনে বিক্রি করছেন। আজকে তো এমনি কোনো মেলা বসেনি, সেগুলো সব কাল থেকে বসবে এবং চলবে সেই এক সপ্তাহ। এই দেখো এই ঘরটা, এই ঘরটাতে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে। উনি এখানে রোজই পূজিত হন। চলো এবার সোজা যাই। এই যে ঘরটা, সোজা যাই। সোজা গেলে এখানে আর একটা ঘাট পড়েছে। এই ভেতরটা ঢুকলাম না, এখানটা প্রচণ্ড ভিড়। এই জায়গাটা না আগে এমনি ছিল একটা ঘাটের মতো, তো এখন এখানে পৌরসভা থেকে এখানে একটা বিল্ডিং করে দিয়েছে। এটা বিয়েবাড়ি ভাড়াও দেওয়া হয়। আবার এই সময় লোকজন মানে এই মেলার সময় অনেকে এসে এখানে থাকে। তো এটা পৌরসভার আন্ডারে আর কি। এই যে আমি সোজা রাস্তাটা যাচ্ছি না, এইটা গিয়ে উঠছে হচ্ছে তোমার পানিহাটি ইস্কন মন্দির যেটা বলে সেটা। ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে। তো চলো, আজকে মনে হয় ইস্কন মন্দিরের ভেতরে ছবি তুললে কোনো অসুবিধা হবে না। আমি জানি না এমনি সময় ভিডিও তোলা যায় কি না, কোনো দিন এসে তুলিনি। তো চলো আজকে ঘুরি। আজকে তো সবাই দেখছি তুলছে, তো আমিও একটু ভিডিও তুলছি তোমাদেরকে দেখাবার জন্যই। চলো ভেতরে ঢুকি। আর এখানে খুবই অল্প মূল্যে প্রসাদ পাওয়া যায়, কিন্তু আজকে এখানে ফ্রিতেই প্রসাদ দেওয়া হচ্ছে। সোজা যাই চলো। এই ঘরটা বন্ধ আছে দেখছি, দেখো এদিকের দোকান। এখানে বোধহয় সব অফিস আছে। এখানে একটা মনে হয় জগদ্ধাত্রী ঠাকুরের একটা মূর্তি আছে। কেন আছে আমি বলছি, দাঁড়াও। চলো এগিয়ে যাই। এখানে জুতো রাখার ব্যবস্থা। এই ভেতরটা আজকে এত সুন্দর সাজিয়েছে। এই তো সোজা চলে যাচ্ছে, সোজা গেলে গঙ্গার ঘাট পড়বে। তো আমি এখান থেকে বেঁকে গেলাম। ওই দিকে দূরে দেখো, ওইখানটা কি সুন্দর কীর্তন হচ্ছে। ওর পিছনেই গঙ্গা আছে। এইখানে কীর্তন হচ্ছে ইস্কন মন্দিরে। মনটা ভরে যাচ্ছে এই কীর্তন শুনে। ঠিক মায়াপুরে যেরকম পরিবেশ আছে এরকম। আর এই যে আমার উল্টো দিকে যেখানে কীর্তন হচ্ছে, তার উল্টো দিকে এখানে ঠাকুরগুলো কি সুন্দর সাজিয়েছে, আমার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার এখান থেকে বেরোতে ইচ্ছা করছে না। এই যে এটা ঘাটটা, আমরা যখন ছোট ছিলাম তখন এই ঘাটটাকে আমরা বলতাম জগদ্ধাত্রী ঘাট। ওই জন্য জগদ্ধাত্রী ঠাকুরের একটা মূর্তি। এটা একটা পুরনো বাড়ি ছিল এবং সেখানে আগে জগদ্ধাত্রী পুজো হতো, তো সেই জন্যই জগদ্ধাত্রী মূর্তিটা রয়েছে। আর আমরা এটাকে বলতাম জগদ্ধাত্রী ঘাট। আর এইখানে শিবরাত্রির দিনকে, আমি বিয়ের অনেক আগের কথা বলছি, শিবরাত্রির দিনকে
আমরা বন্ধুরা মিলে সব এই ঘাটে স্নান করতে আসতাম। ওই দিকে আছে গঙ্গার ঘাট, আর এদিকে চলো লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো শিবরাত্রির দিনকে এখানে আসতাম ঘাটে স্নান করতে, কারণ এই ঘাটে খুব একটা ছেলেরা প্রবেশ করে না, একটু মেয়েদের ঘাটও বলা হয়। তো এখানে এসে এই গঙ্গা থেকে উঠতে এই ঘাটে দুপাশে শিব মন্দির আছে, তো সেইখানেই শিবরাত্রির দিন জল ঢালতাম। তো এই জায়গাটা আমার খুবই পরিচিত। এবার আমি লাইনে দাঁড়িয়েছি আমি বাইরে বেরোবার জন্য, কিন্তু কিছুক্ষণ লাইনটা যেতেই আমি দেখলাম যে বাইরে বেরোনোর না, এটা প্রসাদের লাইন। আর বাইরে বেরোনোর আলাদা কোনো বোধহয় লাইন দেখতে পাচ্ছি না, প্রসাদের লাইনটাই এই যে চলে যাচ্ছে। তাই সবাই যখন প্রসাদ নিচ্ছে আমি ভাবলাম আমি একটু প্রসাদ নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাই। তনি আছে, মা আছে, তো সবাই মিলে খাবো। এখানে একটা জিনিস না আমার খুব ভালো লাগলো, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি এই সব দাদারা দাঁড়িয়ে আছেন না, ওদের পিছনে রান্না হচ্ছে, কি বিশাল বড় বড় কড়াইতে রান্না হচ্ছে। তো এই সমস্ত আমি মানে নিজের চোখে দেখিনি এত বড় কড়াতে রান্না হতে, তো সেটা দেখে না বেশ ভালো লাগছে, আমি ওই দিকেই তাকিয়েছিলাম। আমি প্রসাদ নিয়ে নিয়েছি, তবে আমি এখানে খাবো না প্রসাদে দিয়েছে হচ্ছে চিড়ে মাখা। আর আমি চিড়ে মাখা প্রথমে ভেবেছি পায়েস, অলরেডি একটু চিড়ে মাখা আমি নিয়েছি, তখন ওই মহোৎসবতলা ঘাটে নিলাম বাড়ির জন্য। তো এখানে আমি ভেবেছি বোধহয় খিচুড়ি আর পায়েস দিচ্ছে, কারণ আলাদা শালপাতার বাটিতে করে দিচ্ছিল, পরে দেখলাম না সেটা পায়েস না, চিড়ে মাখা। তো চলো ঠাকুরের প্রসাদ যাই পাওয়া যায়, যেটুকু পাওয়া যায় খুবই ভালো লাগে। এখানে আমার স্কুল লাইফের একজন টিচারের সঙ্গে দেখা হয়ে গেল, তো ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। আর ঢুকেছিলাম ইস্কন মন্দির দিয়ে, বেরোলাম পাশে মহুয়া ঘাট বলে একটা ঘাট আছে, তো সেই ঘাট দিয়ে বেরোলাম, মানে ভেতর দিয়ে রাস্তা দিয়ে বেরোলাম। এই দিকে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়ে বিটি রোড পড়বে, অনেকটা ঘুরে যেতে হবে। আর এদিক দিয়ে গেলে আবার আমার বাড়ির দিকে যাওয়া যায়। তো চলো এদিক দিয়েই যাই। আর আমি প্রসাদ নিয়ে যাচ্ছি, আর শালপাতা নিয়ে নিয়েছি, দিয়ে চাপা দিয়ে নিয়েছি, এই দেখো চাপা দিয়েই নিয়ে যাচ্ছি। ভেবেছিলাম একটুখানি পাটবাড়ি যাব, পাটবাড়ি হচ্ছে রঘুনাথ দাসের বাড়ি, তো কিন্তু এই প্রসাদ হাতে করে নিয়ে যাওয়া যাবে না। এই দেখো এদিকটা হচ্ছে ইস্কন মন্দিরটা। মেলাতলা থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়ি, তাও প্রায় 8 ঘন্টা 45 মিনিট হয়ে গেল। আর এই দেখো বাড়ি এসে বৃষ্টি, এত গরম থাকা যাচ্ছিল না, গরমের চোটে প্রাণ ওষ্ঠাগত। আর দেখো অবশেষে বৃষ্টি এলো, অবশ্য বৃষ্টিটা যদি ভালো করে হয় তাহলেই ভালো। কিন্তু দেখো একদিকে আমাদের এখানে মেলাতলায় আজকে কত লোকের কত অসুবিধা হয়ে যাবে। তবে হ্যাঁ একটু গরমটা কমবে। তোমাদের তখন যেটা বলছিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আমাদের এই পানিহাটিতে এসেছিলেন, তখন রঘুনাথ দাস বলে আরেকজন বৈষ্ণব, তাকে উনি দণ্ড দিয়েছিলেন বা শাস্তি দিয়েছিলেন যে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে সকলকে এরকম চিড়ে মেখে, মানে মানুষ তো গরমে কষ্ট পায়, তো সেই সময় তাদেরকে এরকম ফলার দিতে হবে বা খাওয়াতে হবে। তো সেটাই আর কি দণ্ড, তো সেই থেকে এটা দণ্ড মহোৎসব বলা হয়। আর এই যে চিড়ে, আম, কলা, কাঁঠাল, লিচু এই সমস্ত দিয়ে যে মাখে, এই চিড়ে মাখাটাই হচ্ছে সেই প্রসাদ হিসাবে খাওয়া হয় আর কি। মানে এটাই দণ্ড যে মানুষের এইভাবে সেবা করতে হবে। তো আমাদের এখানে পাটবাড়ি নামে একটা জায়গা আছে, তখন আমি প্রসাদটা নিয়ে বাড়ি চলে এলাম বলে যেতে পারলাম না ওই দিকটা। তো সেই পাটবাড়িটাই হচ্ছে রঘুনাথ দাসের বাড়ি। আমি কোনো এক সময় তোমাদের পাটবাড়িটা ঘুরিয়ে দেখাবো। আর তাও যদি তোমরা কেউ দেখতে আগ্রহী হও, আমি গত বছর মানে আমার 1 বছর আগের আমার ভ্লগ যদি খুঁজে দেখো দেখবে, গত বছর আমি মেলাতলাটা পুরো ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো সেখানে আমি পাটবাড়িতে গিয়েছিলাম। তো যাই হোক আমি চেষ্টা করব। আর আজকে তো পুজো হলো, তো গতকাল থেকে তো একদম 1 সপ্তাহ পুরো মেলা থাকবে, তো তখন যদি সম্ভব হয় দেখাবো তোমাদের পাটবাড়িটা। আজ তবে আসি।